Hey, hello, this is RDM, your English and Polity guide. আজকে আমি তোমাদের পলিটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের পলিটির দ্বিতীয় ক্লাস। এর আগের দিনে আমরা কি করেছিলাম? পলিটির মধ্যে আমরা সংবিধানকে জেনেছিলাম, কোনো একটা দেশ, কোনো একটা ভূখণ্ড কি সেটাকে চিনেছিলাম, প্রজাতন্ত্র গণতন্ত্র কি সেটাকেও কিন্তু জেনেছিলাম আমরা, ঠিক আছে। এবং তারপরে পলিটিক্সের কনস্টিটিউশনের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে ক্লাসটাকে চলো আগে আরও আমরা ক্লাসটাকে বাড়াই, ঠিক আছে। চলো শুরু করা যাক। আজকে আমরা আগের দিন কি পড়েছিলাম? সংবিধান। কি পড়েছিলাম স্যার? সংবিধান। সংবিধান কি তার সংজ্ঞা তোমরা বলে নাও এখনই মুখে মুখে। কি সংবিধান? সংবিধান কি বলেছিলাম? যে সংবিধান কি বলেছিলাম? যে সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন, ঠিক আছে, যার মাধ্যমে সেই দেশ পরিচালিত হয়। ঠিক, এটা আগের দিন আমরা লিখেছিলাম, যার মাধ্যমে সেই দেশ পরিচালিত হয়, ঠিক আছে। আর কি কি বলেছিলাম? সংবিধানে কি থাকে? সংবিধানে স্যার সংবিধানে কি থাকে? সরকার থাকে স্যার। সরকারের আর কি বলে দেওয়া থাকে? সরকারের ক্ষমতা বলে দেওয়া থাকে স্যার। আর কি বলে দেওয়া থাকে? পরিকাঠামো, সরকারটা কিভাবে গঠিত হবে, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, ক্ষমতা, পরিকাঠামো। আর কি বলে দেওয়া থাকে? জনগণের অধিকার, যেমন ফান্ডামেন্টাল রাইটস, জনগণের অধিকার। আর কি বলে দেওয়া থাকে? কর্তব্য, যেমন ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সংবিধান। বোঝা গেল? এতদূর আমরা বুঝেছিলাম। এবার তুমি আমাকে আগের দিন আমরা কি বলেছিলাম? তোমরা আমাকে বলো যে সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা বই, ঠিক আছে, যেখানে একটা সেট অফ রুলস থাকে, ঠিক আছে। এবার সেই বইটাতে যে সমস্ত রুলসগুলো লেখা আছে, সেই রুলসগুলো কি নিজেই লাগু হয়ে যেতে পারে? এটা বলো আমাকে। যে সংবিধান হচ্ছে কি? সংবিধান হচ্ছে একটা বই। এবার সেই বইয়ের সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা বই। সংবিধান কি স্যার? একটা হচ্ছে বই। এটা হচ্ছে বই। কি এটা স্যার? সংবিধান। সংবিধান কি বললাম? যে সংবিধান হচ্ছে একটা বই। ধরো এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে বই, ঠিক আছে। এটা হচ্ছে সংবিধান, এটা বই। এই বইয়ের মধ্যে কি কি বলা আছে, যে সমস্ত জিনিস লেখা আছে, সেগুলো কি নিজেই মানে লাগু হয়ে যাবে, না এর জন্য কিছু ব্যবস্থা আছে? তাহলে নিশ্চয় স্যার এই রুলসগুলো যা সংবিধানে লেখা আছে, এইগুলোকে লাগু করার জন্য বা এগুলোকে প্রয়োগ করার জন্য কিছু না কিছু ব্যবস্থা, কিছু সিস্টেম আছে। সেই যে সিস্টেম, এই সিস্টেমের নামই হচ্ছে পলিটি। চলো তাহলে একটু আমরা পলিটিকে জেনে নেব। পলিটি কি? পলিটিকে বাংলায় বলে রাষ্ট্র ব্যবস্থা। কি বলে স্যার? রাষ্ট্র ব্যবস্থা। এটা ছিল সংবিধান। এবার আমরা জানবো পলিটি কি। জানবো স্যার? পলিটি বা রাষ্ট্র শাসন ব্যবস্থা। রাষ্ট্র শাসন ব্যবস্থা, ঠিক আছে। রাষ্ট্র শাসন ব্যবস্থাকে কি বলে? পলিটি। তাহলে এই পলিটি কি? দেখো, এই যে সংবিধান কি নিজে অ্যাপ্লাই হতে পারে? অ্যান্সার ইজ নো। সংবিধান কিন্তু নিজে অ্যাপ্লাই হতে পারে না। সংবিধান নিজে অ্যাপ্লাই হতে পারে না।
সংবিধান নিজে নিজে লাগু হতে পারে না। এবার কেউ তো ভাই একে এই যে রুলস কেউ তো একে লাগু করবে, তাহলে সংবিধানকে লাগু করার জন্য সংবিধানকে লাগু বা প্রয়োগ করতে সংবিধানকে লাগু বা প্রয়োগ করতে সংবিধানকে লাগু বা প্রয়োগ করতে যে ব্যবস্থা রয়েছে, কি বললাম, সংবিধানকে লাগু করতে বা প্রয়োগ করতে যে ব্যবস্থা রয়েছে সেটাই হলো পলিটি। ঠিক আছে, সেটাই হলো পলিটি বা সেটাকেই বলছে রাষ্ট্র শাসন ব্যবস্থা। অর্থাৎ কনস্টিটিউশনকে বা সংবিধানকে প্রয়োগ করার জন্য যে ব্যবস্থা সেটাই হচ্ছে রাষ্ট্র শাসন ব্যবস্থা। ঠিক আছে, বা পলিটি বা এটাকে আমরা কি বলতে পারি রাষ্ট্র শাসন ব্যবস্থা, রাষ্ট্র শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শাসন ব্যবস্থা বলতে পারো বা রাষ্ট্র ব্যবস্থা। কি বলা হয়, পলিটি বা রাষ্ট্র ব্যবস্থা। তার মানে কি, সংবিধান নিজে নিজে লাগু হতে পারে না, সংবিধানকে লাগু বা প্রয়োগ করতে যে ব্যবস্থা সেই ব্যবস্থাই হলো কি স্যার, পলিটি বা রাষ্ট্র ব্যবস্থা। ঠিক আছে, তো চলো আমি মুছে দিই এবং পরবর্তী স্লাইডে মুভ করি। তো চলো এবার আমরা জানবো যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, আমি কি বললাম যে সংবিধানকে লাগু করার জন্য যে ব্যবস্থা আছে সেটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাকে লাগু করার জন্য দেখো, আগের দিন আমরা বলেছিলাম যে সংবিধান কি করে, ক্ষমতার ডিস্ট্রিবিউশন করে। ঠিক আছে, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ক্ষমতার ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু হয়। ঠিক আছে, যেমন মানে কি বললাম যে রাষ্ট্র ব্যবস্থাকে লাগু করার জন্য এখানে লিখে নেবে তোমরা যে রাষ্ট্র ব্যবস্থাকে লাগু করতে আমাদের কি বলেছিলাম যে তিনটে বডিজ আছে। ঠিক আছে, তিনটে বডিজ আছে। কি স্যার, তিনটে বডিগুলো কি কি? প্রথমে কি আছে স্যার, প্রথমে আমরা পড়েছিলাম যে বিধায়িকা আছে, যেটাকে বলে লেজিসলেচার মানে হচ্ছে কি, যেটাকে আমরা বলে বিধি নির্মাণকারী সংস্থা, বিধি নির্মাণকারী সংস্থা। ঠিক আছে, আর কি বলেছিলাম আমরা, বলেছিলাম যে সেখানে কি আছে, জুডিশিয়ারি আছে স্যার, জুডিশিয়ারি মানে হচ্ছে কি, ন্যায়পালিকা। জুডিশিয়ারি মানে হচ্ছে ন্যায়পালিকা। ঠিক আছে, আর একটা কি আছে স্যার, আর একটা আমরা পড়েছিলাম যে সেটা হচ্ছে এক্সিকিউটিভ মানে হচ্ছে কি, কার্যনির্বাহী পালিকা। ঠিক আছে, বা কার্যনির্বাহী বডি, বা এখানে হচ্ছে বিধি লাগুকারী সংস্থা, যে বিধিকে লাগু করবে, লাগুকারী সংস্থা। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটা কিন্তু সংবিধানে মেনশন আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে সংবিধানে কি আছে স্যার, সংবিধানে কিন্তু এদের
সংবিধানে কিন্তু এগুলোর কথা বলা আছে। এবার তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু সংস্থা হয়, যেমন আমি বললাম যে সংবিধানকে লাগু করতে যে ব্যবস্থা, লাগু করার জন্য ব্যবস্থা, সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। এবার তুমি একটা জিনিস মাথায় রাখো যে যদি কেউ সংবিধানে তো বলা হয়েছে যে কোনো একটা নিয়মকে, কোনো একটা রুলসকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার যদি সেই রুলসটাকে কেউ না মানে তাহলে কি রকম ব্যবস্থা হতে পারে, বা তার জন্য কি ব্যবস্থা দেওয়া আছে সংবিধানে। যেমন ধরো আমি বললাম কিছুদিন আগে, সম্ভবত খুব রিসেন্টলি, 1 ডিসেম্বর একটা ঘটনা ঘটে যায়, মহারাষ্ট্রের ঘটনাটা। সেখানে একটা ছেলেকে নিম্ন কাস্ট হওয়ার জন্য, অর্থাৎ শিডিউল কাস্ট হওয়ার জন্য বা নিম্ন জাতি থেকে বিলং করার জন্য কি করা হয়, যে ঘটনাটা হয় কি, সেই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো। তোমরা হয়তো অনেকেই ঘটনাটা জেনে থাকবে। তো কি হয় কি, যে সেই ছেলেটাকে যখন সে উঁচু কাস্টের একটা মেয়েকে ভালোবাসতো, এবার ভালোবাসা হওয়ার পরে এর ফলে কি হয়, তার পরিবারের কিন্তু সেই ব্যাপারটা জানতে পারে। ঠিক আছে, এবার জানতে পারার পরে কি হয়, এই ছেলে মেয়ে এই দুটি, ঠিক আছে, অর্থাৎ এই কাপল দুটি, এই ছেলে দুটি বলছি, এই প্রেমিক প্রেমিকা বলতে পারো, এরা কি করে, যখন বিয়ে করতে রাজি হয়, পরিবারের কথা যখন এরা জানতে পারে, তখন কিন্তু ওই ছেলেটার ওই মেয়েটার যে বাবা এবং ভাই, তারা দুজনে মিলে ওই ছেলেটাকে গুলি করে দেয়। এবং গুলি করার পরে তার মাথাটাকে কিন্তু পাথরে একদম ফ্র্যাকচার করে দেওয়া হয়। কেন? কারণ তার মেয়ে একটা নিচু জাতের ছেলেকে ভালোবাসত বলে। কিন্তু আমাদের আর্টিকেল এটা কি সংবিধান অনুযায়ী কাজটা হলো? সংবিধান অনুযায়ী কাজটা হলো না। দেখো আমাদের সংবিধানে আমরা যখন পড়াবো ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 17-তে কি আছে, অস্পৃশ্যতার দূরীকরণ আছে, অর্থাৎ ছুয়াছুত। সমাজের দলিতদেরকে কি করা হয় না, যে সে হয়তো কোনো একটা দোকানে যাবে, আগে যেটা খুব হতো, ঠিক আছে, সংবিধান লাগু হওয়ার আগে অনেক অত্যাচার নিচু নিম্ন কাস্টদেরকে সহ্য করতে হয়েছিল। তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না, ঠিক আছে, অনেক রকম অত্যাচার। শিক্ষার কি, স্কুলে গেলে তাদেরকে বাইরে বসতে দেওয়া হতো, বিভিন্ন রকম আমরা সমাজের এই ঘটনাগুলো দেখতে পাই, ঠিক আছে। এবং সংবিধান লাগু হওয়ার আগে পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু প্রচণ্ডভাবে ব্যাপক ছিল। কিন্তু এখনও দেখো সমাজে কিন্তু এখনও এই ধরনের ঘটনা কিন্তু ঘটে, এখনও কিন্তু অনেক ঘটনা এরকম ঘটে। আর্টিকেল 17-তে কি বলে, যে অস্পৃশ্যতার দূরীকরণ, ঠিক আছে, অস্পৃশ্যতার দূরীকরণ, আর্টিকেল 17-তে। অর্থাৎ যারা এই অস্পৃশ্যতাকে মানবে, মেনে চলবে, তাদের জন্য শাস্তির কিন্তু ব্যবধান আছে। অর্থাৎ কি, অর্থাৎ ছোঁয়াছুত যেটাকে বলছে, নিম্ন কাস্ট হওয়ার জন্য, যেমন রিসেন্টলি বললাম ঘটনাটা, সেই ছেলেটাকে মেরে দেওয়া হলো, 4 আনার জাতিবাদ জেগে উঠলো তাদের মনে এবং ছেলেটাকে মেরে দিল। এটা কি সংবিধান অনুযায়ী কাজ তো হলো না বটেই, এর সঙ্গে সঙ্গে এটা এমন একটা বাস্তবতার উদাহরণ তুলে দেয়, যেটা এখনো সত্যি ভাবতে অবাক লাগে। কেন এরকম হয়?
ভাই যারা শিডিউল কাস্ট, যারা নিম্ন জাতি থেকে বিলং করে তাদেরও দুটো পা, যারা উঁচু জাত আছে তাদেরও দুটো পা, তোমারও দুটো চোখ, আমারও দুটো চোখ। কি আমি কিছু ভুল বলছি? অ্যাকচুয়ালি এই যে কাস্ট সিস্টেম, সো কল্ড কাস্ট সিস্টেম, এই কাস্ট সিস্টেম কিন্তু আগে ছিল না। দেখো ঋগ্বেদ, তোমরা ইতিহাসে পড়েছো, নয়ন স্যার তোমাদেরকে পড়িয়েছে, ঋগ্বেদ পড়িয়েছে যে ঋগ্বেদের একটা দশম মণ্ডল আছে, ঠিক আছে? দশম মণ্ডলের পুরুষ সূক্ত বলে, পুরুষ সূক্ততে এই কাস্ট সিস্টেম বা বর্ণ ব্যবস্থার কিন্তু উল্লেখ আছে। বর্ণ ব্যবস্থার কিন্তু উল্লেখ আছে। সেখানে কি বলা আছে? সেখানে কিন্তু এই জন্মগত ছিল না, সেখানে কিন্তু জন্মগতভাবে ছিল না। সেটা কিসের হিসাবে ছিল? সেটা কাজের হিসাবে ছিল। এই বর্ণ ব্যবস্থা কিসের হিসাবে ছিল? কাজের হিসাবে, কাজের ভিত্তিতে হয়েছিল স্যার। কিসের ভিত্তিতে হয়েছিল? কাজের ভিত্তিতে। যেমন যারা শিক্ষা গ্রহণ করত, ঠিক আছে, তারা ছিল পুরোহিত। যারা চারটে ভাগে ভাগ ছিল বর্ণ ব্যবস্থা, একটা হচ্ছে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। কি বললাম? চারটে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারপরে কি? ক্ষত্রিয় আর শূদ্র। তো সেখানে বলা আছে ব্রাহ্মণ কারা, ঋগ্বেদ অনুযায়ী ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ হচ্ছে তারা যারা শিক্ষা দেবে, শিক্ষা গ্রহণ করবে, সমাজের পণ্ডিত মানুষ আর কি। বৈশ্য কারা? বৈশ্য হচ্ছে তারা যারা সমাজের জমিদার মানুষ, যেমন যাদের ব্যবসা আছে, ব্যবসা বা যারা তোমাদের হয়ে গেল ওই কৃষক, ঠিক আছে, এরা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য। আর ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় যারা সমাজের, ক্ষত্রিয় মানে হচ্ছে যারা যুদ্ধ করবে, ঠিক আছে, যারা যুদ্ধ করবে। আর শূদ্র কি? শূদ্রকে বলা হয় যারা হচ্ছে মানে দিনমজুর, লেবার, এরা। আর কি বলা আছে? যে শূদ্র মানে যারা শূদ্র, মানে হচ্ছে তারা সমাজের নিচু কাস্ট, ঠিক আছে, যাদের মধ্যে তোমার ওই যারা অন্য জাতের সেবা করবে, এরাই হচ্ছে শূদ্র, ঠিক আছে। তো এই ছিল, কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু জন্মগত ছিল না ভাই, সেটা ছিল কাজের ভিত্তিতে। ওই যে বললাম কি কি কাজ যারা করত, এই কাজের ভিত্তিতে কি হয়েছিল? সেই ঋগ্বেদে কিন্তু বর্ণ ব্যবস্থা কিন্তু ছিল। এর ফলে বোঝা যায় যে তোমার যখন ঋগ্বেদে বর্ণ ব্যবস্থা শুধুমাত্র কাজের ভিত্তিতে ছিল, এখানে কিন্তু সেরকম কোনো রেষারেষি, সেরকম কোনো মনোভাব ছিল না, শুধু কাজের ভিত্তিতে ছিল। সেটা ততটা কঠোর ছিল না বর্ণ ব্যবস্থাটা। কিন্তু ধীরে ধীরে যখন সময়ের অগ্রগতি ঘটেছে, এর ফলে কি হয়েছে? সেইটা আস্তে আস্তে জন্মগত হয়ে গেছে। কিছু কিছু সমাজের মানুষ তারা নিজেদেরকে অনেক বড় ভেবে নিয়েছে। এর ফলে কি হয়েছে? ধীরে ধীরে সেটা জন্মগত হয়ে গেছে। এবং সেই যে মোটামুটি ৩৫০০ সালের ইতিহাস, ৩৫০০ সালের আগের ঘটনা, সেটা কিন্তু জারিই ছিল। এবং সংবিধান আসার পরে এই আর্টিকেল 17, এই যে আর্টিকেল 17কে কিন্তু ইম্পোজ করা হয়, আর্টিকেল 17কে ইম্পোজ করা হয়। এবার আর্টিকেল 70কে ইম্পোজ করার পরেও দেখো, আজকে সংবিধান লাগু হওয়ার পরেও কততে লাগু হয়েছিল সংবিধান? ২৬ জানুয়ারি ১৯৫০ সালে। তাহলে হিসাব করো, এত বছর পরেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটে চলেছে সমাজের। এই যে শূদ্রদের কষ্ট,
যারা এসসি শিডিউল কাস্ট, যারা নিম্ন জাতির শ্রেণী, এসসি এসটি, এদের যে কষ্ট, এরা চিরকাল কিন্তু অত্যাচারিত হয়ে এসেছে সমাজের, যার ফলে এই আর্টিকেল 17কে কিন্তু স্ট্রংলি ভাবে ইম্পোজ করা হয়। এবার দেখো, আর্টিকেলকে তুমি এই 17কে ইম্পোজ, এটা একটা ব্যবস্থা এবং সংবিধানে বলা আছে যে যদি সংবিধানের কোনো নিয়ম ভঙ্গ হয় তার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। ভঙ্গ হয়ে গেছে, ভঙ্গ হওয়ার ফলে ভঙ্গ যাতে না হয় সেই জন্য, বা ভঙ্গ হওয়ার পরেও তার যে জাস্টিস যে পাওয়ার ব্যবস্থা সেটাই কিন্তু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। এবার আর্টিকেল 17 যদি কেউ না মানে, ওই যে বললাম যে ঘটনাটা হয়েছে, দেখো ওই ঘটনাটা মানেনি, এবার কি বলে যে যদি সেই ঘটনার উল্লঙ্ঘন হয়, এর জন্য আসে, আমি একটু মিটিয়ে দিচ্ছি। তো চলো এবার এই যে আমি বললাম যে আর্টিকেল 17 আছে, যেখানে কি আছে বলা আছে, abolition of untouchability। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার দূরীকরণ আছে। এবার যদি কোনো একটা, এই যে ধরো কেউ মানছে না কোনো একটা, সেটা কেউ মানছে না, কোনো পাবলিক হতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি হতে পারে, বা কোনো সংস্থাও হতে পারে, তাহলে এর জন্য কি আছে, এর জন্য একটা অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল। কি অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল? নিয়ে আসা হয়েছিল, সেটা নিয়ে আসা হয়েছিল যে সিভিল রাইট, নোট করে নেবে, সিভিল রাইটস প্রোটেকশন। সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট কত সালে এসেছিল? 1955 সালে এসেছিল। তাহলে দেখো যে এই জিনিসগুলো যাতে আর না ঘটে, বা ঘটলেও সেটার যেন জাস্টিস পাই, সেই জন্য কি আছে যে সেই জন্য আছে সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট। তাহলে এই যে লাগুকারী ব্যবস্থা, এই লাগুকারী ব্যবস্থাটাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। বুঝতে পেরেছো? এবার আমি যে পয়েন্টে আসার চেষ্টা করছি, দেখো যে ঘটনাটা ঘটেছে, সেই যে ঘটনাটা সেই যে মানল না, এবার এই সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্টের অনুযায়ী কিন্তু তার কিন্তু সাজা হবে। এই যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানে না, এখনো সে মানে বর্ণ সিস্টেমকে স্ট্রংলি ভাবে ফলো করে, কিন্তু সে সংবিধান অনুযায়ী সেটা একদম মানা আছে সংবিধান অনুযায়ী। তাহলে এর জন্য কি আছে? সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট। এই যে এবার এটা কেন আনা হয়েছিল স্যার? লাগু করার জন্য আনা হয়েছিল। সংবিধানে তো এটা বলে দেওয়া আছে, দিল স্যার, যে এই ধরনের যে অ্যাক্টিভিটি, এই ধরনের কাজকর্ম, এই ধরনের কার্যকলাপ কিন্তু আর মানা যাবে না, বা এই ধরনের কাজ মানে যারা কাজ করবে, মানে এটা অসাংবিধানিক কাজ, এটা সাংবিধানিক কাজ নয়, এই ধরনের কাজ করা উচিত নয়। এবার এটা তো সংবিধানে বলল, এবার এই যে এই অ্যাক্টটা এলো, এইটা মানে এইটা এবার এই সংবিধানকে লাগু করার জন্য এই অ্যাক্টটা এলো। তাহলে এটাই হচ্ছে রাষ্ট্র শাসন ব্যবস্থা। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের কিছু কিছু আর্টিকেল আছে, যেমন ধরো আর্টিকেল 21-এ তুমি খোঁজ পাবে, আর্টিকেল 21 যখন আমরা পড়াবো, আর্টিকেল 21-এ কি বলা আছে? ব্যক্তি স্বাধীনতার অধিকার বলা আছে। কি বলা আছে? ব্যক্তি স্বাধীনতার অধিকার বলা আছে। আর্টিকেল 19 স্বাধীনতার অধিকার, ঠিক আছে? যেমন ধরো
এই আর্টিকেল 21 অনুযায়ী তুমি তোমার স্বাধীনভাবে জীবনযাপন করার, তুমি কি খাবার খাবে তার উপর তোমার অধিকার আছে, তুমি যা ইচ্ছা তাই খেতে পারো, ঠিক আছে। তবে হ্যাঁ, সেটা চুরি করে না হয়, তোমার নিজের ইনকামের টাকায় সেটা খাও, মানে তুমি খাও, কেউ আটকাবে না। তুমি কাউকে তোমার শান্তিতে ঘুমানোর ইচ্ছা আছে, তুমি শান্তিতে ঘুমাতে পাবে। কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 21 অনুযায়ী। তুমি শান্তিতে পড়তে চাইছো, এবার তোমার ভাই হোক বা পাড়া প্রতিবেশী হোক, ধরো ভাইয়ের কথা বাদ দিলাম, একই পরিবারের ভাই হলে তো মারপিট লেগে যাবে, কিন্তু ধরো কোনো একটা পাড়া প্রতিবেশী এসে, তুমি পড়ছো, তুমি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, এবার তার কিন্তু হিংসে হচ্ছে, এবং সে এতটাই নিম্ন প্রবৃত্তির মানুষ, এত তার মানে মানসিকতা এত নিম্ন, সে এসে তোমার বাড়ির ধারে, মানে ইচ্ছাকৃত পাশাপাশি বাড়ি, সে তার বাড়ির তোমার জানলার ধারে এসে, হয়তো সেরকম কোনো একটা জায়গা আছে যে ঘরে তুমি পড়ো, সেখানে জানলা দিয়ে তোমার পাশেই সেই রাতের বেলায় পড়ছো বা দিনের বেলায় পড়ছো, সে তোমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। যেমন কীরকমভাবে স্যার? যেমন ধরো থাল বাজাচ্ছে, টং টং, তুমি পড়ছো, টং 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 করে থাল বাজাচ্ছে, এটারও অধিকার কিন্তু তোমরা, ওর বিরুদ্ধে কিন্তু তুমি ব্যবস্থা নিতে পারো, ঠিক আছে, ওর বিরুদ্ধে তুমি কিন্তু ব্যবস্থা নিতে পারো। এবার হ্যাঁ, কেউ ধরো কোনো কাজ করছে, ধরো অন্য কিছু কাজ করছে তার নিজস্ব, সেটা কিছুক্ষণের জন্য, এবার তুমি তো গিয়ে বলতে পারো না যে স্যার আধ ঘন্টার জন্যই আমাকে কোথাও গিয়ে কোর্টে গিয়ে তুমি এটা বলতে পারো না যে আমার জন্য আধ ঘন্টা সে আমার কাজের ডিস্টার্ব করেছে। সেটা সে মানে তোমাকে যে সেটা ডেইলি করে তোমার উপরে, প্রায় প্রত্যেক দিনই করে, সেই টাইমে তোমার সামনে সেই কাজটা প্রতিনিয়ত হচ্ছে, তখন তুমি যেতে পারো। এবার কেউ যদি তার নিজের কাজ করে কোনো কিছুর জন্য, এবার সেই আওয়াজটা আসছে, সেটা আসতেই পারে, যেমন ধরো সে তার নিজস্ব কিছু কাজ করতেই পারে। যাই হোক, এবার থালি বাজা থেকে আমরা 2019-এ 20-তে খুব থালি বাজিয়েছি, তাই না? গো করোনা, করোনা গো, করোনা গো, করোনা গো। যাই হোক, তাহলে আর্টিকেল 21-এ কিন্তু লাভ ম্যারেজেরও অধিকার দেয়, হ্যাঁ, তবে তোমাদের যেন বয়স পুজে যায়। মহারাষ্ট্রের যে ঘটনাটা ঘটেছে সেটা তো আগেই বললাম, এটা কিন্তু এখানেও আর্টিকেল 21-এও কিন্তু অনুযায়ী কিন্তু একটা অপরাধ। ওরা দুজনকে বিয়ে করতে চাইছিল, দুজনেরও বয়স পুজে গিয়েছিল, পূর্ণবয়স্ক, মানে বয়স পুজে গেছে, কিন্তু সেই অনুযায়ী এটাও কিন্তু এই সংবিধান বিরোধী কার্যকলাপ হলো। কেন ভাই? দুজনে যদি খুশি থাকে তাদেরকে বাঁচতে দাও না, কি হবে? আশ্চর্য, মার্ডার করে দিচ্ছে, এটা হওয়া উচিত নয়। তাহলে এই সমস্ত কার্যকলাপের জন্য যে ব্যবস্থা, সেটা কিন্তু কে দেখে? রাষ্ট্র ব্যবস্থায় দেখা হয়, ঠিক আছে, এবং সেটা সংবিধানে বলা থাকে। এবার দেখো, আমি কিছু জিনিস আলোচনা করছি, যে আমি বলেছিলাম যে 3টে বডির কথা আমি বলেছিলাম, আগের সাইডেও লিখেছিলাম। এবার এই যে আমরা আলোচনা করছি যে কোনটা সাংবিধানিক কার্যকলাপ, কোনটা অসাংবিধানিক কার্যকলাপ, এবার এর জন্য তোমাদেরকে কি জানতে হবে? কিছু দেখো সংস্থার কথাও জানতে হবে। কি বললাম স্যার? কিছু সংস্থার কথাও তোমরা কিন্তু জানতে হবে তোমাদেরকে। সংস্থা যেটাকে বলছে ইনস্টিটিউশন যেটাকে বলছে, ঠিক আছে, ইনস্টিটিউশন। এই যে সংস্থা বা ইনস্টিটিউশন, এগুলোকে আমরা কয় ভাগে ভাগ করি? এগুলোকে আমরা দেখো 3 ভাগে ভাগ করি স্যার। লিখে নেবে এটা, এগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি স্যার? কি? একটা হচ্ছে সাংবিধানিক বডি, বা সাংবিধানিক সংস্থা। সবগুলোই বলছি যে সাংবিধানিক সংস্থা কি, সবগুলোই বলবো। সাংবিধানিক সংস্থা। দ্বিতীয়তে হচ্ছে অসাংবিধানিক সংস্থা।
অসাংবিধানিক সংস্থা, আর আরেকটা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। কি সবগুলোই বলছি, দাঁড়াও। অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। তবে একটা কথা আমি বলি ভাই, আমি যে উদাহরণগুলো দিচ্ছি, আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভাই, যেহেতু আমি একজন পলিটি পড়াচ্ছি, তোমাদের সব কিছুকেই রিলেট করে দেখতে হবে, দেশকে ভালো করে বুঝতে হবে, দেশের ঘটনাগুলো জানতে হবে। এগুলো আমাদের মানুষের অ্যাকচুয়ালি কি হয় যে মানুষের উপর মানুষ পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে। যেমন ধরো, আমাদের দেশ ডেমোক্রেটিক, কিন্তু আমাদের পরিবার ডেমোক্রেটিক, বা আমাদের সমাজ। উন্নত দেশগুলো যারা আছে তাদের দেশও ডেমোক্রেটিক, বেশিরভাগই দেশও ডেমোক্রেটিক, পরিবারও ডেমোক্রেটিক, আর পুরো সমাজটাও ডেমোক্রেটিক। এখানে যেমন কি স্যার, আমাদের পরিবারে, আমি কেন বলছি আমাদের পরিবার অনেক পরিবারই, সব নয়, বেশিরভাগই পরিবারই কিন্তু আমাদের ভারতের ডেমোক্রেটিক নয়। সেখানে দেখবে একজন করে হিটলার বসে আছে, সেটা হতে পারে জেঠু, বাবা, দাদা, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আমাদের তাহলে সেই পরিবারটা কি ডেমোক্রেটিক হলো? তুমি চাইছো যে সকালবেলায়, আমি শীতের সময় এখন আমি 10টার আগে উঠবো না স্যার, মা চেঁচাতে লাগছে, এই ওঠ, এই ওঠ, এই ওঠ, তাহলে সেটা তোমার পরিবারের ব্যাপার, ঠিক আছে। এবার এই উন্নত দেশগুলোতে কিন্তু পরিবারও ডেমোক্রেটিক, আর সমাজ তো আমাদের সমাজও কিন্তু বেশি ডেমোক্রেটিক নয়, ঠিক আছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে কিভাবে তুমি সমাজকে দেখো। আর একটা কথা বলি, আমি যখন পলিটি পড়াচ্ছি, আমি এমন কিছু উদাহরণ, হয়তো সেন্সিটিভ বিষয়ে একটু উদাহরণগুলো দিচ্ছি, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। এখানে তুমি আমার সঙ্গে সহমত হতে পারো, না হতেও পারো, এর জন্য আমাকে গালিগালাজ করার কোনো দরকার নেই ভাই, ঠিক আছে। আমি শুধু তোমাদের শিক্ষক, অ্যাজ এ গাইড আমি তোমাদেরকে বলার কর্তব্য বলছি, আমাকে পার্সোনালি অ্যাটাক করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো দেখো, এই যে সংস্থা বললাম, এই সংস্থা হচ্ছে সাংবিধানিক সংস্থা, অসাংবিধানিক সংস্থা আর অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থাগুলোকে কি বলে? কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে। এগুলোকে কি বলে? নন কনস্টিটিউশনাল বডি। নন কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এক্সট্রা কনস্টিটিউশনাল বডি মানে কি লিখলাম স্যার? দেখো, যে সাংবিধানিক সংস্থা, অসাংবিধানিক সংস্থা, অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। সাংবিধানিক সংস্থা কি? সাংবিধানিক সংস্থা হলো যেগুলো সংবিধানে মেনশন করা আছে। কি বললাম? যেগুলো সংবিধানে মেনশন করা আছে। তাহলে সাংবিধানিক সংস্থা, এগুলো লিখে নেবে। সাংবিধানিক সংস্থাগুলি সংবিধানে উল্লেখ করা থাকে। হ্যাঁ, সংবিধানে উল্লেখ করা থাকে। যেমন কি কি স্যার? যেমন কি কি সংস্থা সংবিধানে মেনশন করা থাকে? যেমন ধরো, আমি বললাম, এর এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, লিখে নেবে এক্সাম। যেমন আমি বললাম যে ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন কিন্তু অনেক চর্চিত বিষয়। ইলেকশন কমিশন,
ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন কততে আছে স্যার? 324 আছে ইলেকশন কমিশন। ঠিক আছে, তারপরে ইলেকশন কমিশন, বাংলা ইংরেজি হয়ে গেছে, ইলেকশন কমিশন। তারপর আছে ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশন কততে আছে? 280 আর্টিকেল, এগুলো সব আর্টিকেল, এগুলো কি? এগুলো হচ্ছে আর্টিকেল, 200 নম্বর সংবিধানের আর্টিকেলে আছে এগুলো। আর্টিকেল, আর্টিকেল মানে হচ্ছে আর্টিকেল বা ধারা। ঠিক আছে, অনেকে কনফিউশন থাকতে পারো, আর্টিকেল হচ্ছে ধারা, আর্টিকেল হচ্ছে ধারা। এই যে ফাইন্যান্স কমিশন, ইলেকশন কমিশন, এই সবগুলো, বা যেমন ধরো তোমাদের আছে সংবিধানে মেনশন করা আছে বডি, যেমন ধরো ইউপিএসসি, ইউপিএসসি, ইউপিএসসি মেনশন করা আছে কি নাই? ইউপিএসসি, ঠিক আছে, এই ইউপিএসসি আছে। তারপরে তোমার আরও যেমন সিএজি আছে, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল আছে। এই যে এই বডিগুলো কি বললাম? সিএজি, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। তারপরে যেমন এসসি এসটি কমিশন আছে, এসসি কমিশন আছে, সেন্ট্রাল কমিশন ফর শিডিউল কাস্ট, সেন্ট্রাল কমিশন ফর শিডিউল ট্রাইব। আমি একটু মুছে দিচ্ছি, আমি একটু ভালোভাবে লিখে নিচ্ছি, হ্যাঁ, দিয়ে তোমাদেরকে বলছি, দাঁড়াও, এটা জিনিসটা ক্লিয়ার হোক। তো চলো এবার আমি জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, এবার তোমাদের বুঝতে দেখো ভালোভাবে সুবিধা হবে। দেখো আমরা কি কি জেনেছিলাম? ইলেকশন কমিশন জেনেছিলাম, ফাইন্যান্স কমিশন জেনেছিলাম, তারপর ক্যাগের বিষয়টা বলেছিলাম। দেখো ফাইন্যান্স কমিশন, এখানে নির্বাচন কমিশন, পরীক্ষার কিন্তু দেখো নির্বাচন কমিশন এবং আমাদের যে এখন এসআইআর কিছুদিন আগে তোমরা সবাই এসআইআর ফর্ম ফিল আপ করেছো। ঠিক আছে, তাহলে কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে বলো ইলেকশন কমিশনের আর্টিকেল কত নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশনের উল্লেখ আছে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সবগুলো। ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশন কি? দেখো এগুলো কিন্তু সাংবিধানিক সংস্থা, অর্থাৎ এগুলো এই সংস্থাগুলি সংবিধানে উল্লেখ আছে, সংবিধানে লেখা আছে এদের ব্যাপারে। তাহলে ফাইন্যান্স কমিশন মানে হচ্ছে অর্থ কমিশন বলা যেতে পারে, অর্থ কমিশন। ঠিক আছে, যার উল্লেখ আর্টিকেল 280-তে আছে। তারপরে আমি আর একটা বলেছিলাম ক্যাগ, ক্যাগের ফুল ফর্ম কি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, কম্পট্রোলার, ঠিক আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর, AUDI, অডিটর জেনারেল, ঠিক আছে, অফ ইন্ডিয়া। তাহলে এই ক্যাগের উল্লেখ কোথায় আছে? ক্যাগের উল্লেখ আছে আর্টিকেল 148-এ। এর কাজ কি? এর কাজ করলে এর কাজ হচ্ছে সরকারের খরচ। ঠিক আছে, সরকারের খরচ কিন্তু কি করে? দেখে, অডিট করে। এরপরে দেখো আর একটা আছে, আরও অনেকগুলি সংস্থা আছে, যেমন ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আছে। ঠিক আছে, NCSC যেটাকে বলছে। আর কি আছে স্যার? NCST আছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। কত নম্বর আর্টিকেলে আছে? কত নম্বর আর্টিকেলে আছে? 300। শিডিউল কাস্টের যেটা আছে 300 আর্টিকেল, এগুলো লিখে নেবে। এর আর্টিকেল আছে 338-এ। ঠিক আছে, NCSC, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আর্টিকেল। আর NCST, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এটা কততে আছে? 300, আর্টিকেল 338-A। আর একটা ইউপিএসসি আছে, PSC আছে,
এদের সবগুলোর কিন্তু আছে তোমার সংবিধানে বলা আছে। তাহলে কি ইউপিএসসি, ইউপিএসসি একটা সাংবিধানিক বডি। তোমরা কমেন্ট করে জানাও ইউপিএসসির ফুল ফর্ম কি। আমি প্রথমটা বলে দিচ্ছি, ইউনিয়ন, তারপর বাকিটা তোমরা বলবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। তাহলে দেখো এর উল্লেখ আছে কততে, এর উল্লেখ আছে ইউপিএসসির উল্লেখ আছে 315 থেকে 323 আর্টিকেল 315 থেকে 323-এর মধ্যে এইগুলো আছে, ঠিক আছে। তাহলে এগুলো তো সংবিধানে বলা আছে। তাহলে স্যার এমন কি কিছু সংস্থা আছে এই যেগুলো অসাংবিধানিক? ও আচ্ছা, আমাদেরকে জানতে হবে অসাংবিধানিক সংস্থা বা নন কনস্টিটিউশনাল বডি কি। দেখো এই সংবিধানগুলি যারা সংবিধানকে মানে না সেই সমস্ত সংস্থা, অর্থাৎ যারা সংবিধানকে মানে না বা সংবিধানকে ভঙ্গ করে, সংবিধানকে মানে সংবিধানকে অমান্য করে, ঠিক আছে, সংবিধানকে অমান্য করে, তারা হচ্ছে অসাংবিধানিক সংস্থা, ঠিক আছে। যেমন ধরো সন্ত্রাসী টেরোরিস্ট যাদেরকে বলছে, টেরোরিস্ট, এরা কি সংবিধানকে মানে? এরা তো আমাদের দেশকে ক্ষতি করার চেষ্টা করে। কিছুদিন আগে পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল তোমরা সকলেই জানো, এবং অপারেশন সিন্দুর তোমরা ভালো করে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে, পড়ে আসতে পারে, এবং আমরা তাদেরকে যোগ্য জবাব দিয়েছি, ঠিক আছে। এবং একটা গুরুত্বপূর্ণ আমাদের সুদর্শন চক্র, তোমরা বলবে সুদর্শন চক্রের আসল নাম কি? যে সুদর্শন চক্র কি করেছিল, অনেকগুলো মিসাইলকে আমাদের দেশে ঢুকতেই দেয়নি, ঠিক আছে। তাহলে সুদর্শন চক্রের আসল নামটা কি তোমরা কমেন্টে জানাও। সন্ত্রাসী, টেরোরিস্ট জানতে পারলে এরা সংবিধানকে ভাঙে, আমাদের দেশকে ক্ষতি করার চেষ্টা করে, ঠিক আছে। আর কি ধরো, আর মাওবাদী আমরা বলি, যেটা মাওবাদী সংগঠন। এই যে মাওবাদী সংগঠনটা কোথায় হয়েছিল? মাওবাদী সংগঠনটা চীন থেকে শুরু হয়েছিল। চীনের একজন নেতা ছিল যার নাম ছিল মাও জেদং। কি ছিল? মাও জেদং, বাংলাতে সেতুংও বলা হয়। তো এই মাও জেদং মাওবাদী কোথা থেকে শুরু হয়েছিল? চীন থেকে। চীনের একজন নেতা ছিল মাও জেদং, এবং মাও জেদং এই মাও জেদং কিন্তু রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করেছিল। এবং এই মাও জেদং এর কি বক্তব্য ছিল যে সমাজের যারা বঞ্চিত মানুষ, ডিপ্রেস ক্লাস, যারা নানা বঞ্চনার শিকার হয়, সেই সমস্ত লোকেদের কাছে এই যে সংবিধান, ঠিক আছে, এই যে সংবিধান, সেই সংবিধান কিন্তু মানে সেই সমস্ত মানুষরা কিন্তু সঠিকভাবে তারা বিচার পায় না। এটা কিন্তু যা আছে সংবিধানে লেখা আছে, কিন্তু বাস্তবে কিন্তু এর উল্টো হয়। এর মতে, কার মতে? মাওবাদী এই মাও জেদংয়ের মতে। তিনি বলছেন যে প্রত্যেকটা বঞ্চিত মানুষ, সংবিধানে যা লেখা আছে সেটা শুধুমাত্র সংবিধানের
মতেই লেখা আছে, ঠিক আছে। কিন্তু বাস্তবে তারা কিন্তু সেই সমস্ত বঞ্চিত মানুষরা বাস্তবে কিন্তু মানে সেইভাবে তার বিচার পায় না। একটা উদাহরণ আছে আসামের উদাহরণ আমি একটু পরে বলছি, এখনই বলে দিই। মাচান লালুং নামে একটা লোক ছিল, ঠিক আছে। কি ছিল? মাচান লালুং। একটু জল খেয়ে নে গাইস। তো দেখো, এই মাও জেদং, এই যে মাও জেদং, তিনি একটা কথা বলেছিল যে পলিটিক্যাল পাওয়ার গোজ আউট ফ্রম এ ব্যারেল অফ এ গান। তিনি কেন এই কথাটা বলেছিল? এর মানে হচ্ছে সেটাই, তিনি বলতে চেয়েছিল যে সমাজের যারা নিপীড়িত বঞ্চিত মানুষ, তারা বাস্তবে, আমরা তো বইয়ে লিখে দিলাম, তারা কিন্তু বাস্তবে কিন্তু বিচার পায় না। তার মতে যে তিনি বলছিল, তিনি মানে তার যে চিন্তাধারাটা ছিল এরকম যে এগুলো সমাজের বঞ্চিত মানুষদের জন্য নয়। হ্যাঁ, বইয়ে রুলস বানিয়ে দেওয়া আছে, সেটা বইই আছে, কিন্তু বাস্তবে তার অ্যাপ্লিকেশন দেখা যায় না। তার মত কিন্তু এটাই, ঠিক আছে। এর জন্য তিনি মানে যে তার ওই ডায়লগটা দিয়েছিল, তার ওই যে ডায়লগটা দিয়েছিল। এবার বাস্তবে কি এরকমটা হয় আমরা সেটা জানবো। আমি বলছিলাম যে মাচান লালুং এটা একটা কেস আছে। তাকে তোমরা দেখবে আসামের ব্যক্তি, তিনি একটা কেসে কিন্তু তাকে পুলিশ তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়, এবং যখন তাকে ধরে নিয়ে যায় তখন তোমার তার বয়স ছিল হচ্ছে মাচান লালুংকে যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন 1951 সালে ধরে নিয়ে যায়। 1951 সালে ধরে নিয়ে যায়। এবং দেখো, এরপরে তখন তার বয়স ছিল 23 বছর, ঠিক আছে। 23 বছর ছিল। তো এখানে দেখো 23 বছর কিন্তু তার বয়স ছিল। এখানে সম্ভবত লোগো আসবে, সেই জন্য আমি নিচে লিখে দিচ্ছি। দেখো, এই মাচান লালুং ইনি 1951 সালে জেলে যায়, এবং তার কিন্তু বিচার পেতে 2005-এ তাকে ছাড়া হয়। তার এত বছর জেল, কত বছর হয়েছে? 54 বছর হয়েছে, তাই না? হ্যাঁ, সম্ভবত 54 বছর জেলে ছিল। 54 বছর। তার যখন মাচান লালুং এর বয়স, তখন যখন জেলে গিয়েছিল তখন 23 বছর বয়স ছিল তার। এবং 54 বছর পর তাকে কিন্তু ছেড়ে দেয়। অর্থাৎ দেখতে পাচ্ছ মানে গরিবদের কি অবস্থা। এই জন্যই যারা মাওবাদী সমর্থক আছে, আমাদের কিছু মাওবাদী সমর্থক যারা, তারা তাদের এই মত যে বাস্তবে কিন্তু সেই বিচার পেতে কিন্তু সাধারণ মানুষদের জন্য কিন্তু অতটাও মানে সহজ নয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু, তো তাদের নেতা বলছে, ওই যে বললাম না যে পলিটিক্যাল পাওয়ার গোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান, ঠিক আছে। অর্থাৎ বলছে যে এর জন্য কি করব? এর জন্য আমরা হাতিয়ার তুলব এবং আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব। এই হচ্ছে মাওবাদীদের, এদেরকে বলা হচ্ছে মাওবাদী, ঠিক আছে। এবার
মাওবাদী এই ছিল মাওবাদী। আরও কিছু আছে কি যারা অসাংবিধানিক সংস্থা, যেমন ধরো আরও আছে বলা যেতে পারে নকশালবাড়ি, ঠিক আছে, নাকশালবাড়ি যেটা বলছে নকশালবাড়ি, নকশালবাড়ি থেকে শুরু হয়েছিল কি, তাদেরকে বলা হয়েছে নকশাল, নকশালিস্ট বলতে পারো তোমরা, নকশালবাদী যারা, ঠিক আছে, নকশালিস্ট যাদেরকে বলবো নকশালিস্ট। যেমন চায়নাতে শুরু হয়েছিল মাও জেদংয়ের নেতৃত্বে যেমন মাওবাদী সংগঠন যেমন চায়না থেকে শুরু হয়েছিল, ঠিক তেমনি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই নকশালবাদী মানে নকশালিজমের কিন্তু সৃষ্টি হয়। কোথায়? পশ্চিমবঙ্গের। স্যার পশ্চিমবঙ্গের। এবার কেন শুরু হয়েছিল সব কিছুই আমরা বলবো। তো এটা কোথায় হয়েছিল? এটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের কোথায় স্যার? দার্জিলিং থেকে। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? দার্জিলিং থেকে, দার্জিলিং থেকে। এবং দার্জিলিংয়ের কোথায়? দার্জিলিং এই যে নকশালবাড়ি গ্রাম, আশা করি আসছে, দার্জিলিং এই যে নকশালবাড়ি গ্রাম, নকশালবাড়ি গ্রামটার নাম কি ছিল? নকশালবাড়ি। এই নকশালবাড়ি গ্রাম, এখান থেকে কিন্তু নাক্সালিজমের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়েছিল দেখো, এই তখন জমিদাররা কৃষকদের যে জমি, কৃষকদের মানে কিছু কিছু জমিদারদের হাতে অনেক 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 পোর্শনের জমি থাকছিল, এবং যারা ছোট কৃষক ছিল, দিনমজুরি কৃষক যারা ছিল, তাদের হাতে কিন্তু প্রায় জমি ছিলই না বললেই চলে। তো এই জন্য এবার তার উপরে তাদের ওপর যে অত্যাচারও করা হতো, বেশি সুদ নিয়ে তাদেরকে টাকা ধার দেওয়া হতো, বেশি সুদ নিত জমিদাররা। এছাড়াও নানা রকম কিন্তু অত্যাচার কিন্তু চলে। এবার অত্যাচারিত হওয়ার ফলে এখানে দেখো দুটো নেতা, একটা নেতা ছিল, আচ্ছা এখানে আমি কোনখানে লিখব, একটু আমি মুছে দিচ্ছি ওপরটা, হ্যাঁ। এখানে দুটো নেতার কি বললাম, এই অত্যাচারের ফলে দুটো নেতা গর্জে ওঠে। কি ছিল সেই নেতা দুটোর নাম? একটা ছিল, এটা কিন্তু আমরা এই পয়েন্টে লিখছি, হ্যাঁ, এখানে লিখছি আমরা। সেই দুটোর নাম ছিল, একটা নাম ছিল চারু মজুমদার। কি ছিল স্যার? চারু মজুমদার। চারু মজুমদার এবং তার একজন সহযোগী ছিল, তার নাম ছিল কানু সান্যাল। কানু সান্যাল। এই দুজন নেতা জমিদারদের বিরুদ্ধে গর্জে ওঠে এবং তারা বলে যে আমরা হাতিয়ার নেব এই মাওবাদীর এই মাওবাদীর অনুসরণে, ঠিক আছে, তাদের এই যে মতবাদ, এই মতবাদ মানে অনুকরণে, ঠিক আছে, এই তারা কিন্তু গর্জে ওঠে যে না, আমরাও মাওবাদীদের মতো আমরাও কিন্তু হাতে অস্ত্র নেব এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব, কারণ সমাজের যারা নিপীড়িত মানুষ, যাদেরকে বঞ্চনার শিকার করা হয়, তারা সেইভাবে কিন্তু তারা বিচার পায় না, তাদেরকে অত্যাচারিত হতে হয়। তাদের এই মনোভাবের জন্য কি হয়, চারু মজুমদার এবং কানু সান্যাল কিন্তু গর্জে ওঠে জমিদারের বিরুদ্ধে, ঠিক আছে। এবার জমিদারের বিরুদ্ধে গর্জে ওঠে এবং কত সালে হয়েছিল এই মুভমেন্টটা হয়েছিল 1967 সালে, 1967 সালে, ঠিক আছে, 1967 সালে হয়েছিল। এবার তুমি একটা কথা বলো, যে যদি কোনো সংস্থা যে এটা বলে যে আমরা হাতিয়ার নিয়ে কোনো একটা চেঞ্জ আনবো, সেটা কি সংবিধান করতে দেবে? করতে দেবে না।
করতে দেবে না। কারণ কি? কারণ হাতিয়ার নিয়ে কিন্তু ভাই করতে দেবে না, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নক্সালিজম, মাওবাদী এবং এই যে টেররিস্ট, এগুলো হচ্ছে অসাংবিধানিক সংস্থা। এবং এই যে নক্সালিজমকে আটকানোর জন্য একটা অ্যাক্ট এসেছিল, ঠিক আছে, এই 1967 সালে একটা অ্যাক্ট এসেছিল, 1967 সালে একটা ছিল যেটাকে বলছে ইউএপিএ। কি বললাম? ইউএপিএ, ঠিক আছে, আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট। কত সালে এসেছিল? 1967 সালে, ঠিক আছে, ইউএপিএ অ্যাক্ট। কি ইউএপিএ এর ফুল ফর্ম? আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট। কত সালে এসেছিল স্যার? 1967 সালে এসেছিল। লিখে নেবে। এবার আমি একটা বিষয়টা ভালো করে বুঝে যাই, যেহেতু অ্যাক্ট এবং আর্টিকেল অনেক সময় বলছি, ঠিক আছে। এই দেখো অ্যাক্ট আমি এখানে লিখে দিচ্ছি, ভালো করে বুঝতে পারবে। এগুলো আমি মিটিয়ে দিচ্ছি, এগুলো নোট করবে, ঠিক আছে। আমি এটুকু মিটিয়ে দিলাম। কি বললাম? আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট 1967 সালে এসেছিল। অ্যাক্ট আর আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? অ্যাক্ট আর আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? দেখো, আর্টিকেল কি বর্ণনা করে? সংবিধান বর্ণনা করে। হ্যাঁ, যেমন আর্টিকেল 17 আমরা পড়েছি, সেটা সংবিধানে লেখা ছিল। তাহলে আর্টিকেল কি বর্ণনা করে? স্যার সংবিধানকে বর্ণনা করে, সংবিধানকে স্যার বর্ণনা করে। আর অ্যাক্ট কি করে? অ্যাক্ট তোমার অ্যাক্ট হচ্ছে সেকশন, সরি আর্টিকেল আর অ্যাক্ট, এখানে আমি সেকশন, আর্টিকেল আর সেকশন। দেখো, আর্টিকেল হচ্ছে সংবিধানকে বর্ণনা করে, এই আর্টিকেলকে আমরা ধারা বলবো, আর সেকশন কি করে? অ্যাক্টকে বর্ণনা করে। অ্যাক্টকে বর্ণনা করে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে? দেখো আমি কি বললাম, যে আর অ্যাক্টকে আমরা কি বলবো? এই সেকশনকে কি বলবো? সেকশনকে বলবো আমরা অনুচ্ছেদ। তাহলে ধারা আর অনুচ্ছেদের মধ্যে কনফিউশন থাকলো না তো? দেখো, যে অ্যাক্টকে বর্ণনা করে, ঠিক আছে, অ্যাক্টকে বর্ণনা করে। কি বললাম? অ্যাক্টকে যারা বর্ণনা করে সেটা হচ্ছে সেকশন বা অনুচ্ছেদ, আর যেটা সংবিধানকে বর্ণনা করে সেটা হচ্ছে ধারা বা আর্টিকেল। মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। অ্যাক্ট যেমন ধরো আরো আছে ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি, যেমন এটা একটা অ্যাক্ট। তারপর যেমন এটার উদাহরণ আর কি হতে পারে? আইপিসি অ্যাক্ট, ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি নাম শুনে থাকবে খুবই। কত সালে এসেছিল? 1900 সম্ভবত 60, হ্যাঁ 1960 এসেছিল। কত সালে এসেছিল? 1960 এসেছিল, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অসাংবিধানিক সংস্থা। বুঝতে পেরেছ? এটা কি সালে এসেছিল? এটা এসেছিল হচ্ছে ওই তোমার কি জন্য এসেছিল? এই নক্সালিজমকে আটকানোর জন্য এসেছিল, ঠিক আছে। অনেক সময় আমরা খবরে পাই যে পুলিশ মানে অতজন নক্সালবাদীকে কি করেছে? মেরেছে, বা এরকম পুলিশ এবং এই সিআরপিএফ এবং নক্সালবাদীদের মধ্যে এরকম করে কিন্তু যুদ্ধ মানে কি সংঘর্ষ চলতেই থাকে। এই 2026 মনে রাখবে, 2026 সালকে, যেটা সামনেবারের আসছে 2026 সাল, সেই সালের 2026 সালের সম্ভবত 31শে এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু কি ঘোষণা করেছে? সে কিন্তু এই তোমার নক্সাল ফ্রি ঘোষণা করে দিয়েছে। মানে
2026 সালের এপ্রিল 31 এপ্রিল আস্তে আস্তে কি হবে, আমরা নক্সাল ফ্রি স্টেট হয়ে যাব আর কি। স্টেট মানে হচ্ছে নক্সাল ফ্রি কান্ট্রি করার লক্ষ্য আছে, ঠিক আছে। এই গেল আমাদের অসাংবিধানিক সংস্থা। এবার স্যার অতিরিক্ত সাংবিধানিক সংস্থা কি, আমি দেখো এটা নোট করে নেবে, আমি এটা বোঝানোর ক্ষেত্রে আমি এইটুকুতে লিখছি, ঠিক আছে। এখানে তোমরা দেখো অসাংবিধানিক সংস্থা হচ্ছে যে সেই সমস্ত সংস্থা যেগুলো, আচ্ছা পুরোটা মিটিয়ে দিলে ভালো হবে, হ্যাঁ পুরোটা মিটিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নাও, আমি একবারে বোঝাচ্ছি অতিরিক্ত সাংবিধানিক সংস্থাকে। তো চলো এবার আমরা জেনে নেই যে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি কি, অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। দেখো এই সংস্থাটা হচ্ছে সেই সংস্থা যেটার যার উল্লেখ সংবিধানে পাওয়া যায় না, সংবিধানে নেই, এগুলোর উল্লেখ কিন্তু সংবিধানে নেই, উল্লেখ সংবিধানে নেই, কিন্তু এই বডিগুলো কি করে, কিন্তু এই সংস্থাগুলি, এই উল্লেখ কিন্তু সংবিধানে থাকবে না, কিন্তু এই সংস্থাগুলি কি করে, সংবিধানকে কার্যকর করতে সাহায্য করে, কার্যকর বা লাগু করতে সাহায্য করে, লাগু করতে সাহায্য করে, ঠিক আছে, লাগু করতে সাহায্য করে। যেমন আমরা আগে আমরা কি পড়েছিলাম, যেমন ধরো আমি আগে লিখেছিলাম কন্ট্রোলার, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই যেমন এইগুলো, এই সংস্থাগুলো কোথায় ছিল, সাংবিধানিক সংস্থা, এগুলো সাংবিধানিক সংস্থা ছিল। এটার কত 148 নম্বর আর্টিকেলে ছিল, এটা আর্টিকেল নাম্বার 148-এ ছিল। এটা কি ছিল, সিবি কনস্টিটিউশনাল বডি, এটা কনস্টিটিউশনাল বডি। এই যে যে বডিগুলো হবে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বা অতিরিক্ত সাংবিধানিক সংস্থা, এগুলোর এটা কিন্তু সংবিধানে উল্লেখ ছিল, এটা ছিল সাংবিধানিক বডি, এটার কিন্তু সংবিধানে উল্লেখ নেই, কিন্তু এগুলোকে গঠন করা হয়, কি করা হয়, গঠন করা হয়, যাতে সংবিধানটাকে আরো ভালোভাবে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে, লাগু করতে সাহায্য করে। তাহলে এই গঠনটা আমরা জেনে নেব স্যার, এর গঠন হয় কি হয় স্যার, বলবে গঠন হয় স্যার, গঠন কিভাবে হয় দেখে নাও, দুভাবে গঠন হয়, এটাকে কিন্তু দুভাবে গঠন করা হয়, দুভাগে। একটা স্যার কে করবে, একটা করবে প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি কার মাধ্যমে করবে স্যার, যে মন্ত্রিমণ্ডল আছে, হ্যাঁ মিনিস্টার অফ কাউন্সিল যেটাকে বলছি, তাহলে মন্ত্রিমণ্ডলের সাহায্যে, মন্ত্রিমণ্ডলের মানে কি বলে, অ্যাডভাইসে, উপদেশে, ঠিক আছে, মন্ত্রিমণ্ডলের উপদেশে রাষ্ট্রপতি করবে, কিন্তু তাকে মন্ত্রিমণ্ডলের সাহায্য নিতে হবে। যেমন কি আছে স্যার, যেমন আমাদের উদাহরণগুলো আছে, দেখো নীতি আয়োগ, নীতি কমিশন, ঠিক আছে, নীতি আয়োগ, তোমরা বলতে পারো নীতি আয়োগ কখন গঠিত হয়েছিল স্যার, কত সালে গঠিত হয়েছিল, 2015 সালে, এবং 2015 সালে কাকে ডিসলভ করে দিয়ে, প্ল্যানিং কমিশনকে ডিসলভ করে দিয়ে কিন্তু এসেছিল, ঠিক আছে, প্ল্যানিং কমিশনকে তাহলে প্ল্যানিং কমিশনও কিন্তু
এই প্ল্যানিং কমিশনও কিন্তু রাষ্ট্রপতি এবং মন্ত্রিমণ্ডলের উপদেশে অর্থাৎ এক্সট্রা কনস্টিটিউশনাল বডি ছিল। বুঝতে পেরেছ? তাহলে এই যে নীতি আয়োগ এসেছিল 2015-তে। আর কি আছে স্যার? জোনাল কমিটি, ঠিক আছে। তারপরে যেমন ধরো ন্যাশনাল ডেভেলপমেন্ট, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, কত সালে এসেছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে এসেছিল। কত সালে এসেছিল? 1952 সালে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা কিন্তু কাউন্সিল। চলো পুরো বানানটা আমি লিখে দিই, না তো কমিটি ভেবে নিতে পারো অনেক। তো দেখো এখানে কিন্তু আসছে না, এটা ভালোভাবে লিখে দিই, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, কমিটি না, ঠিক আছে। কত সালে এসেছিল? 1952 সালে এসেছিল। তাহলে বুঝতে পারলে। আর এই যে বডিগুলো, যেটা রাষ্ট্রপতি মন্ত্রিমণ্ডলের উপদেশে গঠন করবে, সেটাকে আমরা বলবো এক্সিকিউটিভ বডি, ঠিক আছে। এটাকে কি বলবো? এক্সিকিউটিভ বডি। মাথায় রাখবে, এটা হচ্ছে এক্সিকিউটিভ বডি। এই এক্সিকিউটিভ বডির মধ্যে কি কি আছে দেখো। নীতি আয়োগ, যেটা 2015 সালে গঠিত হয়েছিল, জোনাল কমিটি, তারপরে হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এগুলো কিন্তু কি স্যার? এক্সিকিউটিভ বডি। এবার আর একটা কে তৈরি করবে স্যার? আমাদের পার্লামেন্ট তৈরি করবে, ঠিক আছে। কে তৈরি করবে? সংসদ তৈরি করতে পারে, বা রাজ্যের বিধান পরিষদ তৈরি করতে পারে। তাহলে সংসদের জন্য সংসদ যেটা তৈরি করবে, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো স্ট্যাচুটরি বডি, ঠিক আছে। স্ট্যাচুটরি বডি। কি কি উদাহরণ লিখে নাও। যেমন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ঠিক আছে। তারপরে আরো অনেক উদাহরণ আছে, যেমন ন্যাশনাল NCW, ন্যাশনাল কমিশন ফর উইমেন, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে স্ট্যাচুটরি বডির মধ্যে পড়ে। কে তৈরি করবে? সংসদ তৈরি করবে। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে এটা ভালো করে কিন্তু নোট করে নাও। তো দেখো এই দুটো তোমরা আশা করি নোট করে নিয়েছো। আচ্ছা, এগুলো সালগুলো দেয়নি না, এগুলো সালগুলো লিখে নেবে। যে NCRC এসছিল 1993, আর ন্যাশনাল ওমেন কমিশন 1990 এসছিল, ঠিক আছে। আর আরেকটা এই বডির মধ্যে পড়ে, যেটা হচ্ছে তোমার সেন্ট্রাল ইনফরমেশন কমিটি, সেটা এসছিল তোমার 2005-এ, ঠিক আছে। এবার নোট করে নাও তোমরা। তো আশা করি তোমরা নোট করে নিয়েছো। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, সকলে ভালো থেকো তোমরা। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো। যদি কিছু আমাদেরকে অ্যাডভাইস দিতে চাও অবশ্যই দেবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে সকলে।